আজকে আমরা শুনতে চলেছি হুমায়ুন আহমেদের লেখা মিসির আলি সিরিজের একটি উপন্যাসের দ্বিতীয় পর্ব। এর আগের পর্বে আমরা শুনেছিলাম হুমায়ুন আহমেদের অন্য ভুবনের প্রথম পর্ব সম্পর্কে। তো আজকে আমরা এর দ্বিতীয় পর্ব সম্পর্কে শুনব। আগের ভিডিওতে যেখানে থেমেছিলাম এর পরে থেকেই পড়া শুরু করছি। গেট বন্ধ। গেটের পাশের খুপড়ি ঘরটায় দারোয়ান নিশ্চয়ই ঘুমুচ্ছে। মিসির আলি উঁচু গলায় ডাকলেন, দারোয়ান, দারোয়ান, গেট খুলে দাও। দারোয়ান বেরিয়ে এলো, কিন্তু গেট খুলল না, যেন সে কথা বুঝতে পারছে না। গেট খুলে দাও, আমি বাইরে যাব। গেট খোলা যাবে না। খোলা যাবে না মানে? কেন খোলা যাবে না? বড় সাহেবের হুকুম ছাড়া খোলা যায় না। তার মানে কি বলছো তুমি? এটা কি জেলখানা নাকি? দারোয়ান কোনো উত্তর না দিয়ে নিজের ঘরে ঢুকে গেল, যেন মিসির আলির সঙ্গে কথাবার্তা চালিয়ে যাবার ব্যাপারে তার কোনো আগ্রহ নেই। তিনি দাঁড়িয়ে রইলেন একা একা। তার সামনে ভারী লোহার গেট সমস্ত বাড়িটিকে যে পাঁচিল ঘিরে রেখেছে তাও অনেকখানি উঁচু। সত্যি সত্যি জেলখানা জেলখানা ভাব। মিসির আলি আবার ডাকলেন, দারোয়ান, দারোয়ান। কেউ বেরিয়ে এলো না। ভোর 7টা পর্যন্ত মিসির আলি বাড়ির সামনের বাগানে চিন্তিত মুখে ঘুরে বেড়ালেন। এই সময়ের মধ্যে তিনি একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার করলেন। এই বাড়িটি গাছগাছালিতে ভর্তি, কিন্তু কোনো গাছে পাখি ডাকছে না। শুধু যে ডাকছে না তাই নয়, কোনো গাছে পাখি বসে পর্যন্ত নেই। অথচ ভোরবেলার এই সময়টায় পাখির কিচিরমিচিরিতে কান ঝালাফালা হবার কথা, অথচ চারদিক কেমন নীরব, থমথমে। স্যার, আপনার নাস্তা দেয়া হয়েছে। কোথায়? দোতলায়। চলো যাই। না, যাব না স্যার, আপনি একা যান। ওই যে সিঁড়ি। সিঁড়িতে পা রেখেই মিসির আলি থমকে দাঁড়ালেন। সিঁড়ির মাথায় একটি বালিকা দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। মেয়েটি দারুণ রূপসী, মাথা ভর্তি কোঁকড়ানো চুল, টানা টানা চোখ, দেবী মূর্তির মতো কাটা কাটা নাক মুখ। মেয়েটি দাঁড়িয়েও আছে মূর্তির মতো। একটুও নড়ছে না, চোখের দৃষ্টিও ফিরিয়ে নিচ্ছে না। মিসির আলি বললেন, কেমন আছো তিন্নি? মেয়েটি মিষ্টি স্বরে হেসে বলল, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালোই আছি। আপনাকে গেট খুলে দেয়নি, তাই না? মিসির আলি উপরে উঠতে উঠতে বললেন, দারোয়ান বেটা বেশি সুবিধার না, কিছুতেই গেট খুলল না। দারোয়ান ভালোই, বাবার জন্যে খোলেনি। বাবা গেট খুলতে নিষেধ করেছেন। তাই নাকি? হ্যাঁ, বাবার ধারণা গেট খুললেই আমি চলে যাব। তুমি বুঝি শুধু চলে যেতে চাও? না, চাই না, কিন্তু বাবার ধারণা আমি চলে যেতে চাই। মেয়েটি আবার মাথা দুলিয়ে হাসল। মেয়েটি এই দারুণ শীতেও পাতলা একটা জামা গায়ে দিয়ে আছে, খালি পা। মনে হচ্ছে সে শীতে অল্প অল্প কাঁপছে। তিন্নি, তোমার শীত লাগছে না? না। বলো কি, এই প্রচণ্ড শীতে তোমার ঠান্ডা লাগছে না? না। আপনি নাস্তা খেয়ে যান, বাবা আপনার জন্য অপেক্ষা করছে। দেরি হচ্ছে দেখে মনে মনে রেগে যাচ্ছে। তাই বুঝি? হ্যাঁ, তাই। মেয়েটি হাঁটতে শুরু করলো। ধবধবে সাদা রঙের ফ্রকে তাকে দেবশিশুর মতো লাগছে। মিসির আলি মেয়েটির প্রতি গাঢ় মমতা বোধ করলেন। তার ইচ্ছে করলো মেয়েটিকে কোলে তুলে নিতে, কিন্তু এ মেয়ে হয়তো এসব পছন্দ করবে না। একে দেখেই মনে হচ্ছে এর পছন্দ অপছন্দ খুব তীব্র। নাস্তার আয়োজন প্রচুর। রুটি মাখন থেকে শুরু করে চিকেন ফ্রাই, ফিশ ফ্রাই সবই আছে। বিলেতি কায়দায় দুজনের সামনেই এক বাটি করে সালাদ,
লম্বা লম্বা গ্লাসে কমলা লেবুর রস, রাজকীয় ব্যাপার। শুধু খাবার দাবার এগিয়ে দেবার জন্য কেউ নেই। বরকত সাহেব ঠান্ডা গলায় বললেন, বসে আছেন কেন, শুরু করুন। তিন্নির জন্য অপেক্ষা করছি। ও আসবে না। আসবে না কেন? খেয়ে নিয়েছে। আমার মেয়ের সঙ্গে কি আপনার কথা হয়েছে? হ্যাঁ। কেমন দেখলেন আমার মেয়েকে? ভালো। বরকত সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন খানিকক্ষণ। নিচু গলায় বললেন, ওর মধ্যে কি কোনো অস্বাভাবিকতা আপনার নজরে পড়েছে? না। ভালো করে ভেবে বলুন। ভেবেই বলছি, তবে পারিপার্শ্বিকে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করছি। যেমন যেমন আপনার গাছগুলিতে কোনো পাখি নেই। একটি পাখিও আমার চোখে পড়েনি। বরকত সাহেব চমকালেন না। তার মানে তিনি ব্যাপারটি আগেই লক্ষ্য করেছেন। আগে লক্ষ্য না করলে নিশ্চয় চমকাতেন। অর্থাৎ মানুষটির পর্যবেক্ষণ শক্তি ভালো। এই জিনিসটি চট করে কারোর চোখে পড়বে না। মিসির আলি বললেন, এছাড়া অন্য একটি ব্যাপার লক্ষ্য করেছি। বলুন শুনি। আপনার বাড়ির কাজের লোকটি, যার নাম নাজিম, সে অত্যন্ত ভীত ও শঙ্কিত। এটা এমন কিছু অস্বাভাবিক ব্যাপার নয়। এ বাড়ির সবাই আমাকে ভয় করে। এটা কেন? পৃথিবীর নিয়মই হচ্ছে ক্ষমতাবানকে ভয় করা। আমি ক্ষমতাবান। ক্ষমতাটা কিসের? অর্থের। অর্থের ক্ষমতাই সবচেয়ে বড় ক্ষমতা। আপনার ধারণা, যেহেতু আপনার প্রচুর টাকা, সেহেতু সবাই আপনাকে ভয় করে? অন্য কারণও আছে। আমি বেশ বদমেজাজি। আপনার মেয়ে তিন্নি, সেও কি বদমেজাজি? বরকত সাহেবের ভ্রু কুঁচকে উঠল। তিনি জবাব দিতে গিয়েও দিলেন না। হালকা স্বরে বললেন, চা নিন, নাকি কফি খেতে চান? চা খাবো। আপনি বলেছিলেন ব্যবসা ছেড়ে দিয়েছেন। এখন করেন কি? কিছুই করি না। এখন আমি ঘরেই থাকি এবং কাউকে ঘর থেকে বেরোতে দেন না। এ কথা বলছেন কেন? কারণ দারোয়ান আমাকে বেরোতে দেয়নি। ওকে বলে দিয়েছি যেন গেট না খোলে। কেন বলেছেন? তিন্নির জন্য বলেছি। আমার ভয় গেট খোলা পেলেই সে চলে যাবে। আমি আর কোনোদিন তাকে ফিরে পাবো না। সে কি এর আগে কখনো গিয়েছে? না। তাহলে কি করে আপনার ধারণা হলো গেট খোলা পেলে সে চলে যাবে? আমাকে আপনি এত প্রশ্ন করছেন কেন? আমাকে প্রশ্ন করবার জন্য তো আপনাকে আনিনি। আপনাকে আনা হয়েছে আমার মেয়ের জন্য। আনা হয়েছে বলাটা বোধহয় ঠিক হচ্ছে না। আমি নিজ থেকে এসেছি। বরকত সাহেব ক্লান্ত গলায় বললেন, আপনি দয়া করে আমার মেয়ের ঘরে চলে যান। ওর সঙ্গে কথা বলুন। ও কি তার ঘরে একা থাকে? হ্যাঁ, একাই থাকে। মিসির আলি উঠে দাঁড়াতে বরকত সাহেব বললেন, প্লিজ একটি কথা মন দিয়ে শুনুন। এমন কিছুই করবেন না যাতে আমার মেয়ে রেগে যায়। এ কথা বলছেন কেন? ও রেগে গেলে মানুষকে কষ্ট দেয়। কিভাবে কষ্ট দেয়? নিজেই বুঝবেন। আমার বলার দরকার হবে না। তিন্নির ঘরটি বিরাট বড়। একপাশে ছোট্ট একটি কালো রঙের খাটে সুন্দর একটি বিছানা পাতা। নানান ধরনের খেলনায় ঘর ভর্তি। বেশিরভাগ খেলনাই হচ্ছে তুলার তৈরি জীবজন্তু। শিশুদের ঘর যেমন অগোছালো থাকে, এ ঘরটি সেরকম নয়। বেশ গোছানো ঘর। মিসির আলি দরজার বাইরে দাঁড়িয়ে কিছুক্ষণ তিন্নিকে দেখলেন। মেয়েটি গভীর মনোযোগে ছবি আঁকছে। একবারও তাকাচ্ছে না তার দিকে। মিসির আলি বললেন, তিন্নি, ভেতরে আসবো? তিন্নি ছবি থেকে মুখ না তুলেই বলল, আসতে ইচ্ছে হলে আসুন, ইচ্ছে না হলে আসবো না। তিন্নি কিছু বলল না। মিসির আলি ভেতরে ঢুকলেন। হাসি মুখে বললেন, বসবো কিছুক্ষণ তোমার ঘরে? বসার ইচ্ছে হলে বসুন। তিনি বসলেন। হাসি মুখে বললেন, কিসের ছবি আঁকছো? গাছের। দেখি কেমন ছবি? দেখতে ইচ্ছে হলে দেখুন। তিনি তার ছবি এগিয়ে দিল। মিসির আলি অবাক হয়ে দেখলেন, অদ্ভুত সব গাছের ছবি আঁকা হয়েছে। গাছগুলিতে কোনো পাতা নেই, অসংখ্য ডাল। ডালগুলি লতানো,
কিছু কিছু লতা আবার চুলের বেনির মতো পাকানো। সুন্দর হয়েছে তো গাছের ছবি। আপনার ভালো লেগেছে? হ্যাঁ। এরকম গাছ কি আপনি এর আগে কখনো দেখেছেন? না, দেখিনি। তাহলে আপনি কেন জিজ্ঞেস করলেন না কি করে আমি না দেখে এমন সুন্দর গাছের ছবি আঁকলাম? শিশুরা মন থেকে অনেক জিনিস আঁকে। তিন্নি হাসল। তিনি প্রথম মেয়েটির মুখে হাসি দেখলেন। তিন্নি হাসতে হাসতে ভেঙে পড়ছে। মিসির আলি বললেন, তুমি এত হাসছো কেন? হাসতে ভাল লাগছে, তাই হাসছি। তিনি নিজেও হাসলেন। হাসতে হাসতে বললেন, আমি শুনেছি তুমি সব প্রশ্নের উত্তর জানো। কে বলেছে? বাবা। হ্যাঁ, তুমি কি সত্যি সত্যি জানো? জানি। পরীক্ষা করতে চান? হ্যাঁ, চাই। বলো তো ৯ এর বর্গমূল কত? ৩। ৫ এর বর্গমূল কত সেটা জানো? তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি জানি না। আচ্ছা দেখি এটা পারো কিনা। পেনিসিলিন যিনি আবিষ্কার করেছেন তার নাম কি? স্যার আলেকজান্ডার ফ্লেমিং। হ্যাঁ, হয়েছে। এখন বলো দেখি তার স্ত্রীর নাম কি? আমি জানি না। সত্যি জানো না? না, আমি জানি না। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল প্রাইজ পেয়েছেন জানো? জানি। 1913 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট মেয়ের নাম জানো? জানি না। মিসির আলি হাসতে লাগলেন। তিন্নি ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। গম্ভীর স্বরে বলল, আপনি হাসছেন কেন? আমি হাসছি কারণ তুমি কিভাবে সব প্রশ্নের জবাব দাও তা বুঝতে পারছি। তাহলে বলুন কিভাবে সব প্রশ্নের জবাব দিই। আমি লক্ষ্য করলাম যেসব প্রশ্নের উত্তর আমি জানি শুধু সেসব প্রশ্নের উত্তরই তুমি জানো। যেমন আমি জানি ৯ এর বর্গমূল ৩, কাজেই তুমি বললে ৩। কিন্তু ৫ এর বর্গমূল কত তা তুমি জানতে পারলে না, কারণ আমি নিজেও তা জানি না। আলেকজান্ডার ফ্লেমিংয়ের স্ত্রীর নাম তুমি বলতে পারলে না, কারণ আমি তার স্ত্রীর নাম জানি না। ঠিক এইভাবে। থাক, আর বলতে হবে না। তিন্নি তাকিয়ে আছে। তার মুখে কোনো হাসি নেই। সমস্ত চেহারায় কেমন একটা কঠিন ভাব চলে এসেছে, যা এত অল্প বয়সী একটি বাচ্চার চেহারার সঙ্গে ঠিক মিশ খাচ্ছে না। মিসির আলি সহজ স্বরে বললেন, তুমি মানুষের মনের কথা টের পাও বলেই জানা প্রশ্নগুলির উত্তর দিতে পারো। এটা এক ধরনের টেলিপ্যাথিক ক্ষমতা। কেউ কেউ এ ধরনের ক্ষমতা নিয়ে জন্মায়। তিন্নি শীতল গলায় বলল, আপনি খুব বুদ্ধিমান। মিসির আলি বললেন, হ্যাঁ, আমি বুদ্ধিমান। আপনি বুদ্ধিমান এবং অহংকারী। যারা বুদ্ধিমান তারা সাধারণত অহংকারী হয়, এটা দোষের নয়। যে জিনিস তোমার নেই তা নিয়ে তুমি যখন অহংকার করো সেটা হয় দোষের। আপনি এখানে কেন এসেছেন? তোমাকে সাহায্য করবার জন্য এসেছি। কিসের সাহায্য? আমি এখনো ঠিক জানি না, সেটাই দেখতে এসেছি। হয়তো তোমার কোনো সাহায্যের প্রয়োজন নেই। তোমার বাবা শুধু শুধু ভয় পাচ্ছেন। আমি ডাক্তার পছন্দ করি না। আমি ডাক্তার নই। আপনি এখন আমার ঘর থেকে চলে যান। আমার আর আপনাকে ভালো লাগছে না। আমার কিন্তু তোমাকে ভালো লেগেছে, খুব ভালো লাগছে। আপনি এখন যান। মিসির আলি উঠে দাঁড়ালেন। তিন্নি বলল, দাঁড়িয়ে আছেন কেন? চলে যান। তিন্নি কথা কটে বলার সঙ্গে সঙ্গে মিসির আলি তার মাথার ঠিক মাঝখানে এক ধরনের যন্ত্রণা বোধ করলেন। হঠাৎ মাথাটা ঘুরে উঠল, বমি বমি ভাব হলো, আর সেই সঙ্গে তীব্র ও তীক্ষ্ণ যন্ত্রণা, যেন কেউ একটি ধারালো ব্লেড দিয়ে আচমকা মাথাটা দুভাগ করে ফেলেছে। মিসির আলি বুঝতে পারছেন তিনি জ্ঞান হারাচ্ছেন। পৃথিবী তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। চোখের সামনে দেখছেন সাবানের বুদবুদের মতো বুদবুদ। জ্ঞান হারাবার ঠিক এক মুহূর্তে ব্যথাটা কমে গেল। সমস্ত শরীরে এক ধরনের অবসাদ। ঘুমে চোখ জুড়িয়ে যাচ্ছে। মিসির আলি তাকালেন তিন্নির দিকে। মেয়েটির ঠোঁটের কোণে মৃদু হাসি, সহজ হাসি নয়, উপহাসের হাসি। মিসির আলি দীর্ঘ সময় চুপ থেকে বললেন, এটা তো তুমি ভালোই দেখালে। তিন্নি বলল, এর চেয়েও ভালো দেখাতে পারি। তা পারো, নিশ্চয় পারো।
তুমি কি রাগ হলেই এরকম করো? হ্যাঁ, করি। আমি তোমাকে রাগাতে চাই না। কেউ চায় না, সবাই তোমাকে খুশি রাখতে চায়। হ্যাঁ, কিন্তু তবু তুমি প্রায় রেগে যাও, তাই না? হ্যাঁ, যাই। রাগটা সাধারণত কতক্ষণ থাকে? ঠিক নেই, কখনো অনেক বেশি সময় থাকে। আচ্ছা তিন্নি, মনে করো এখানে দুজন মানুষ আছে। তুমি রাগ করলে একজনের উপর, তাহলে ব্যথাটা কি সেই জনই পাবে, না দুজন একত্রে পাবে? যার উপর রাগ করেছি সেই পাবে। অন্যে পাবে কেন? অন্যজনের উপর তো আমি রাগ করিনি। তাও তো ঠিক। এখন কি আমার উপর তোমার রাগ কমেছে? হ্যাঁ, কমেছে। তাহলে আমার দিকে তাকিয়ে একটু হাসো তো, যাতে আমি বুঝতে পারি তোমার রাগ সত্যি কমেছে। তিন্নি হাসলো। মিসির আলি মিসির আলি বললেন, আমি কি আরো খানিকক্ষণ বসবো? বসার ইচ্ছা হলে বসুন। মিসির আলি বসলেন, একটা সিগারেট ধরালেন। মেয়েটি নিজের মনে ছবি আঁকছে। সেই গাছের ছবি, লতানো ডাল, পত্রহীন বিশাল বৃক্ষ। মিসির আলি ঠিক করলেন তিনি একটা পরীক্ষা করবেন। এই মেয়েটি যেভাবেই হোক মস্তিষ্কের কোষে সরাসরি চাপ প্রয়োগ করতে পারে। উচ্চ পর্যায়ের একটি টেলিপ্যাথিক ক্ষমতা। ছোট্ট একটি মেয়ে, অথচ কত সহজে মানুষের মাথায় ঢুকে যাচ্ছে। এটাকে বাধা দেবার একটিমাত্র উপায় সম্ভবত মেয়েটিকে মাথার ভেতর ঢুকতে না দেয়া। সেটা করা যাবে তখনই যখন নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলা যাবে। সমস্ত চিন্তা ও ভাবনা কেন্দ্রীভূত করা হবে একটি বিন্দুতে। মিসির আলি ডাকলেন, তিন্নি। তিন্নি মুখ না তুলেই বলল, কি? তুমি আমার মাথার ব্যথাটা আবার তৈরি করো তো। কেন? আমি একটা ছোট্ট পরীক্ষা করব। কি পরীক্ষা? আমি দেখতে চাই এই ব্যথার হাত থেকে বাঁচার কোনো উপায় আছে কিনা। উপায় নেই, সেটাই দেখব। তবে তিন্নি, একটা কথা, ব্যথাটা তুমি তৈরি করবে খুব ধীরে ধীরে, এবং যখনই আমি হাত তুলব তুমি ব্যথাটা কমিয়ে ফেলবে। আপনি খুব অদ্ভুত মানুষ। আমি মোটেই অদ্ভুত মানুষ নই, আমি একজন যুক্তিবাদী মানুষ। আমি এসেছি তোমাকে সাহায্য করতে। আমার কোনো সাহায্য লাগবে না। হয়তো লাগবে না, তবু আমি তোমার ব্যাপারটা পুরোপুরি বুঝতে চাই। এখন তুমি ব্যথা তৈরি করো তো, খুব ধীরে ধীরে। তিনি মাথা তুলে সোজা হয়ে বসল। তার দৃষ্টি তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হচ্ছে। ঠোঁট বেঁকে যাচ্ছে, পাকা ঠোঁট খুব হালকাভাবে কাঁপছে। মিসির আলি চোখ বন্ধ করে বসে আছেন। তিনি তার সমস্ত মন প্রাণ একটি ব্যাপারে কেন্দ্রীভূত করে ফেললেন। খুব ছোটবেলায় তিনি একটি সাপের মুখোমুখি হয়েছিলেন। এখন তিনি ভাবছেন সেই সাপটির কথা। সাপটির হলুদ গা ছিল চক্রকাটা, বুকে ভর দিয়ে এঁকে বেঁকে এগিয়ে আসছিল। তাকে দেখেই সে থমকে গেল। ঘন ঘন তার চেরা জিভ বের করতে লাগলো। মিসির আলি এখন আর কিছুই ভাবছেন না। পৃথিবীকে ঠিক এই মুহূর্তে সাপের চেরা জিভ ছাড়া অন্য কিছুই নেই। তিনি জীবিত কি মৃত সেই বোধ তার নেই। তিনি কল্পনায় দেখছেন হলুদ রঙের কুৎসিত সাপের চেরা জিভ বাতাসে কাঁপছে। মিসির আলির চোখের দৃষ্টি ঘোলা হয়ে আসছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। তিন্নি ঘন ঘন নিঃশ্বাস ফেলছেন। তিনি অবাক হয়ে মিসির আলিকে দেখছেন। আশ্চর্য ব্যাপার, এই মানুষটিকে সে কিছু করতে পারছে না। এতক্ষণে ব্যথায় তার ছটফট করা উচিত ছিল, কিন্তু লোকটি এখনো হাত তুলছে না। এর মানে কি এই যে সে ব্যথা পাচ্ছে না? তা কি করে সম্ভব? তিন্নি ব্যথার পরিমাণ অনেক দূর বাড়িয়ে দিল। তার নিজের মাথায় এখন ঝিমঝিম করছে। মিসির আলি হাত তুললেন। তিনি পরীক্ষায় পাশ করেছেন। মিসির আলি দুর্বল গলায় বললেন, তিন্নি, আমি এখন যাই, তোমার সঙ্গে পরে কথা হবে। তিন্নি জবাব দিল না, অবাক চোখে তাকে দেখতে লাগলো। মিসির আলি বললেন, তিন্নি, আমি কি তোমার আঁকা ছবিগুলি নিয়ে যেতে পারি? কেন? আমি নিজের ঘরে বসে সময় নিয়ে ছবিগুলো দেখব। তাতে কি হবে? তোমাকে বুঝতে সুবিধা হবে।
তিন্নি তার হাতে এক গাদা ছবি তুলে দিল। মিসির আলি সিঁড়ি বেয়ে নেমে গেলেন। ক্লান্তিতে তার পা ভেঙে আসছে, ঘুমে চোখ জুড়িয়ে আসছে। তিনি পেছনে ফিরলেন। তিন্নি ছাদে উঠে গেছে। তার মাথার উপর চক্রাকারে কয়েকটি পাখি উড়ছে। আশেপাশে পাখি নেই, কিন্তু এই মেয়েটির মাথার উপর পাখি উড়ছে কেন? শালিক পাখি কিচমিচ শব্দ করছে। মেয়েটিকে দেখে মনে হলো, সেও কি বলছে পাখিদের এত রহস্য কেন? মিসির আলি নিজের ঘরের দিকে এগোলেন। তার মন ভারাক্রান্ত। তিনি নিজের ভিতর এক ধরনের অস্থিরতা বোধ করলেন। 4 সারাটা দিন তিন্নি ছাদে কাটালো। একবার এ মাথায় যাচ্ছে, আর একবার ও মাথায়। মাঝে মাঝে বিড়বিড় করে নিজের মনে কথা বলছে এবং হাসছে। শীতের দিনের রোদ দুপুরের দিকে খুব বেড়ে যায়। সারা গা চিরবির করে, কিন্তু মেয়েটি নির্বিকার। হাঁটছে তো হাঁটছেই। রহিমা দুপুরে ছাদে এসে ভয়ে ভয়ে বলছিল, ভাত দিচ্ছি, খেতে আসেন। তিন্নি কোনো কথা বলেনি। রহিমা খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেছে। তিন্নি বুঝতে পারছে, সিঁড়ি দিয়ে নামার সময় রহিমা মনে মনে বলছে, পিশাচ পিশাচ, মানুষ না পিশাচ। তিন্নির খানিকটা রাগ লাগছিল, কিন্তু সে সামনে নিল। সবসময় রাগ করতে ভালো লাগে না। তার নিজেরও কষ্ট হয়, চোখ জ্বালা করে। রহিমা চলে যাবার পরপরই বরকত সাহেব এলেন। তিনি কোনো কথা বললেন না। চিলেকোঠার কাছে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। তিন্নির মন খারাপ হয়ে গেল। বাবা আগে তাকে ভয় পেতেন না, এখন পান, খুবই ভয় পান। অথচ সে বাবাকে একদিনও ব্যথা দেয়নি, কোনোদিন দেবেও না। তিন্নি, কি বাবা, ভাত খেতে এসো। আমার খিদে নেই বাবা। যেদিন খুব রোদ ওঠে সেদিন আমার খিদে হয় না। বরকত সাহেব ছোট্ট একটি নিঃশ্বাস ফেললেন। সেই নিঃশ্বাসের শব্দ শুনে তিন্নির আরও মন খারাপ হয়ে গেল। তিন্নি, কি বাবা, যে ভদ্রলোক এসেছেন তার সঙ্গে কি তোমার কথা হয়েছে? হ্যাঁ হয়েছে। তাকে তোমার কেমন লেগেছে? ভালো। তাহলে তাকে ব্যথা দিলে কেন? আমি কিছুক্ষণ আগে একতলায় গিয়েছিলাম, ভদ্রলোক মরার মতো পড়ে আছেন। তিনি জবাব দিল না। বরকত সাহেব বললেন, তুমি জানো তিনি কী জন্য এসেছেন? জানি, তিনি আমাকে বলেছেন তুমি লক্ষ্মী মেয়ের মতো, তোমার যত কথা আছে সব ওকে বলবে, কিছুই লুকাবে না। আচ্ছা, তোমার স্বপ্নের কথাও বলবে। তিনি বিশ্বাস করবেন না, হাসবেন। না, হাসবেন না, উনি একজন অত্যন্ত বুদ্ধিমান মানুষ। তোমার সব কথা উনি বুঝবেন। আমি যা বুঝতে পারিনি উনি তা পারবেন। তিন্নি বলল, উনি কি গাছের মতো জ্ঞানী? বরকত সাহেব মৃদু স্বরে বললেন, তোমার গাছের ব্যাপারটা আমি জানি না তিন্নি, কাজেই বলতে পারছি না গাছের মতো জ্ঞানী কিনা। আমার ধারণা গাছের জীবন থাকলেও তা খুব নিম্ন পর্যায়ের, জ্ঞান বুদ্ধির ব্যাপার সেখানে নেই। বাবা, বলো মা, আমার স্বপ্নের ব্যাপারটা কি আজই ওকে বলবো? না, আজ না বললেও হবে, কাল বলো। আজ ভদ্রলোক ঘুমুচ্ছেন, আমার মনে হয় সারাদিনই ঘুমোবেন। তুমি ব্যথা দেবার পর উনি অসুস্থ হয়ে পড়েছেন। তিন্নি লজ্জিত হলো, কিছু বলল না। বরকত সাহেব বললেন, তুমি কি ছাদেই থাকবে? হ্যাঁ। তুমি যাও, ভাত খাও। বরকত সাহেব নেমে গেলেন। তিন্নি ছাদের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত আবার হাঁটতে শুরু করলো। সে নেমে এলো সন্ধ্যাবেলায়। তার গা ঝিমঝিম করছে, হাত পা কাঁপছে। আজ সে আবার স্বপ্ন দেখবে। এসব লক্ষণ তার এখন চেনা হয়ে গেছে। তার ভয় ভয় করতে লাগলো। স্বপ্ন এত বাজে ব্যাপার, এত কষ্টের। ঘুমোবার আগে তিন্নি একবারে দুধ খেল। রহিমা কমলা এনেছিল খোসা ছাড়িয়ে, তার দুটি কোয়া মুখে দিল। রহিমা বলল, আমি এই ঘরে ঘুমাইব আপা? তিন্নি কড়া গলায় বলল, না। রহিমা প্রতি রাতেই এই কথা বলে। প্রতি রাতেই তিন্নি একই উত্তর দেয়। একা একা তার অভ্যেস হয়ে গেছে।
অথচ কেউ সেটা বুঝতে চায় না। বাবা মাঝে মাঝে এসে বলেন, তুমি কি আমার সঙ্গে ঘুমোবে মা? একবার খুব ঝড় বৃষ্টি হচ্ছিল, ঘন ঘন বাদ চমকাচ্ছিল। বাবা এসে জোর করে তাকে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন। সে কতবার বলেছে, আমি কাউকেই ভয় করি না। বাবা শোনেনি। বাবা মারা কোনো কথা শুনতে চায় না। মার কথা সে অবশ্যই বলতে পারে না, কারণ মার কথা তার কিছু মনে নেই। কারণ মার কথা তার কিছুই মনে নেই। শুধু মনে আছে মাথা ভর্তি চুলের একটি গোলগাল মুখ তার মুখের উপর ঝুঁকে আছে। তিন্নি ভাবতে লাগলো, মা বেঁচে থাকলে এখন কি করতো? তাকে নিয়ে খুব সমস্যায় পড়ে যেত। হয়তো রোজ রাতে তার সঙ্গে ঘুমোতো, কান্নাকাটি করত। আচ্ছা, সে এরকম হলো কেন? সে অন্য সব মেয়েদের মতো হলো না কেন? রহিমা এখনো দাঁড়িয়ে আছে, সরাসরি তিন্নির দিকে তাকাচ্ছে না, কিন্তু মনে মনে চাচ্ছে তাড়াতাড়ি এই ঘর থেকে চলে যেতে। তিন্নি ভেবে পেল না যে চলে যেতে চাচ্ছে সে চলে না গিয়ে দাঁড়িয়ে আছে কেন। রহিমা, জি আপা, তুমি আজ সকালে আমাকে পিশাচ ডাকছিলে কেন? রহিমার মুখ সাদা হয়ে গেল। দেখতে দেখতে কপালে বিন্দু বিন্দু ঘাম জমল। পিশাচটা কি করে রহিমা? রহিমা তার জবাব দিল না। তার পানির পিপাসা পেয়ে গেছে, বুক শুকিয়ে কাঠ। আর কোনোদিন আমাকে পিশাচ ডাকবে না। জি আচ্ছা, এখন যাও। আজ বোধহয় স্বপ্নটা সে দেখবেই। বিছানায় শোয়া মাত্র চোখ জুড়িয়ে আসছে ঘুমে। অনেক চেষ্টা করেও চোখ মেলে রাখা যাচ্ছে না। ঘরের বাতাস হঠাৎ যেন অনেকখানি ঠান্ডা হয়ে গেছে। ঝুনঝুন শব্দ হচ্ছে দূরে। এই দূর অনেকখানি দূর, গ্রহ নক্ষত্র ছাড়িয়ে দূরে, আরো দূরে। তিনি ছটফট করতে লাগলো। সে ঘুমোতে চায় না, জেগে থাকতে চায়, কিন্তু ওরা তাকে জেগে থাকতে দেবে না। ঘুম পাড়িয়ে দেবে, এবং ঘুম পাড়িয়ে অদ্ভুত সব স্বপ্ন দেখাবে। তিন্নি সেই রাতে যে স্বপ্ন দেখল তা অনেকটা এরকম। একটি বিশাল মাঠে সে দাঁড়িয়ে আছে, যতদূর দৃষ্টি যায় শুধু গাছ আর গাছ। বিশাল মহিরুহ, এইসব গাছের মাথা যেন আকাশ স্পর্শ করেছে। গাছগুলি অদ্ভুত, লতানো ডাল, কিছু কিছু ডাল আবার বেনি পাকানো। তাদের গায়ের রং সবুজ নয়, হলুদের সঙ্গে লাল মেশানো, হালকা লাল। এইসব গাছ একসঙ্গে হঠাৎ করে কথা বলে উঠছে, নিজেদের মধ্যে কথা, আবার কথা বন্ধ করে দিচ্ছে। তখন চারদিকে শুনশান নীরবতা। শোনা যাচ্ছে শুধু বাতাসের শব্দ। ঝড়ের মতো শব্দে বাতাস বইছে, আবার সেই শব্দ থেমে যাচ্ছে। তখন কথা বলছে গাছেরা, কত অদ্ভুত বিষয় নিয়ে কত অদ্ভুত কথা। তার প্রায় কিছুই তিন্নি বুঝতে পারছে না। একসময় সমস্ত কথাবার্তা থেমে গেল। তিন্নি বুঝতে পারল সবকটি গাছ লক্ষ্য করছে তাকে। তাদের মধ্যে একজন বলল, কেমন আছো ছোট্ট মেয়ে? ভালো। ভয় পাচ্ছ কেন তুমি? আমি ভয় পাচ্ছি না। অল্প অল্প পাচ্ছ। কোনো ভয় নেই। কোনো ভয় নেই বলার সঙ্গে সঙ্গে সবকটি গাছ একত্রে বলতে লাগলো, ভয় নেই, কোনো ভয় নেই। ভয়াবহ শব্দ, কানে তালা লেগে যাবার মতো অবস্থা। তিনি তখন কেঁদে ফেলল। তার কান্নার সঙ্গে সঙ্গে সমস্ত শব্দ থেমে গেল। কথা বলল শুধু একটি গাছ, ছোট্ট মেয়ে তিন্নি, কি কাঁদছ কেন? জানি না কেন আমার কান্না পাচ্ছে। ভয় লাগছে? হ্যাঁ, কোনো ভয় নেই, তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। কথা শেষ হবার সঙ্গে আলো কমে এলো। সবকটি গাছ একত্রে মাথা দুলিয়ে কি সব গান করতে লাগলো। এই গানে অদ্ভুত এক আনন্দ হয়। শুধু মনে হয় কত সুখ চারদিকে। শুধু বেঁচে থাকতে ইচ্ছে করে, আনন্দ করতে ইচ্ছে করে। ঘুম আসছে ছোট্ট মেয়ে তিন্নি? আসছে। তাহলে ঘুমাও। আমাদের গান তোমার ভালো লেগেছে? লাগছে? খুব ভালো।
হ্যাঁ, খুব ভালো। গাঢ় ঘুমে তিন্নির চোখ জুড়িয়ে এলো। স্বপ্ন শেষ হয়েছে, কিন্তু শেষ হয়েও যেন হয়নি। তার রেশ লেগে আছে তিন্নির চোখে মুখে।